হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব, সালাম, নমস্কার। আমি সাজন, ইনস্ট্রাক্টর রবি 10 মিনিট স্কুল। আপনাদের সামনে হাজির হয়েছি বিসিএস এর ম্যাথ পার্টটা নিয়ে। তো আমাদের যে প্রোগ্রামটা চলছে সেই প্রোগ্রামে আমরা যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে এরকম: আপনাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ও সমাধান আনতেছি আমরা। এই সমাধানগুলোর মাধ্যমে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দশম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত আমরা যদি সবগুলো প্রশ্ন পার্ট বাই পার্ট ধরে সলভ করি, তখন কি হবে আমরা বুঝতে পারবো কি প্রশ্ন আসতেছে, কিভাবে আসতেছে, কি আসতে পারে, কোথা থেকে আসতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা, গল্প, আড্ডা মাধ্যমে গণিতকে সহজ করার প্রয়াসে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে সঙ্গ দিবেন এবং আমরা মিউচুয়ালি বেনিফিটেড হব। যারা ক্লাসটাতে এখন এইমাত্র জয়েন করলেন তারা সবাই দ্রুত এই লাইভটা শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, যাতে আমরা সবাই একসাথে মিলে একসাথে বসে সলভ ক্লাস করতে পারি। তো এখন আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যতক্ষণে শেয়ার করতেছেন ততক্ষণে আমি কিছু কথাবার্তা বলে নিই। যে কথাবার্তাগুলো হচ্ছে এরকম: আমরা যখন এই অনলাইন পার্টটাতে আসি বা ভার্চুয়াল স্টাডি পার্টটাতে আসি বা ভার্চুয়াল প্রিপারেশনে আসি, আমাদের কিছু মাইন্ড সেট আপ ঠিক করে নেওয়া উচিত। সেই মাইন্ড সেট আপগুলো কীরকম? যে লাইক এইরকম যে আমরা যখন ভার্চুয়ালে আসি বা ভার্চুয়াল জগতে যখন পড়াশোনা করতে আসি, আমাদের ভিতর কিন্তু সিরিয়াসনেসটা একটু কম কাজ করে। খেয়াল করবেন যে লাইক আপনাদের ভিতর অনেকে আছেন এখন শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, অনেকে আছেন যে আপনারা বসে বসে ক্লাস করতেছেন বা এতটা মনোযোগ দিয়ে না। বাট একটা প্রিপারেশন, যখন আমি কিছু জিনিস শিখবো বা শিখার আগ্রহ নিয়ে আসবো, তখন আমাদের কি হওয়া উচিত, প্ল্যান স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? যে জাস্ট লাইক আমরা যেভাবে পড়াশোনা করি, ছোটবেলা থেকে যেভাবে পড়াশোনা করে আসছি, যে আমরা টেবিলে বসবো, খাতা কলম নিব, সংখ্যা যে অঙ্কগুলো করতে বলবো অঙ্কগুলো করবেন এবং সাথে সাথে রিপ্লাই দিবেন, কমেন্টে বেশি বেশি রিপ্লাই দিবেন, ঠিক আছে? সবগুলা প্রশ্নের। যদি আপনারা একটু অস্থিরতা প্রদর্শন করেন তাহলে আমার ভিতর থেকে অস্থিরতা পাবেন, এক্সাইটমেন্ট পাবেন। সো চলেন আমরা শুরু করি এবং প্রথমে কিছু টিপস দিয়ে শুরু করি। টিপসগুলো এরকম হচ্ছে: যারা আমরা প্রথম বিসিএস প্রিপারেশন নিচ্ছি, যারা অলরেডি আমরা প্রিপারেশন নিচ্ছি তারা অলরেডি বিষয়গুলো জানি, কিন্তু যারা প্রথম প্রিপারেশন নিচ্ছি তাদের ভিতর এই কমন একটা প্রশ্ন খুব বেশি বেশি ছিল যে কিভাবে প্রিপারেশন নিব। তার মানে গণিত প্রিপারেশন কিভাবে নিব, মানে আমাদের শুরুটাই ঠিক হয় না। আমরা যে শুরু করতেছি সেই শুরুটাই ঠিক হয় না। তো আপনারা আমাকে জানাবেন যে এই শুরুটা কিভাবে আপনারা করতেছেন। আমি দেখতেছি আপনারা ডিস্টেন্স পার্ট থেকে জয়েন করতেছেন। আপনাদের কোয়েরিগুলো একটু জানাই দিবেন যে কিভাবে আপনারা এই কোর্সটা চাচ্ছেন আমার কাছ থেকে, আমি কিভাবে আপনাদেরকে 100% দিতে পারি। যে আপনারা আমাকে একটু জানাবেন যে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রধান বাধাটা কি। তো অধিকাংশ সময় দেখা যায় আমরা যারা বিজ্ঞান বিভাগের আছি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের কিন্তু প্রিপারেশনটা অনেক ইজি হয়, কারণ এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা অনেক প্র্যাকটিস করি বা স্টুডেন্ট পড়াই বা প্রাইভেট পড়াই, ওইগুলোর মাধ্যমে আমরা কোচিংয়ে ক্লাস নেই, ওইগুলোর মাধ্যমে জিনিসগুলো প্র্যাকটিসে থাকে। কিন্তু সবচেয়ে আমার খারাপ লাগে সেই প্রিয় সহযোদ্ধা ভাই বোনদের জন্য যারা নর্মালি, আমি কিন্তু ক্লাসিফাই করতেছি না, জাস্ট একটা ফ্যাক্ট বলতেছি, যারা নর্মালি আপনার কমার্স বা আর্টসে থাকে তারা তুলনামূলকভাবে এই গণিতটাকে ভয় করে দেখে। আমার এমনও উপলব্ধি আছে বা এমনও অভিজ্ঞতা আছে যে আমি অনেক সহযোদ্ধা ভাই বোনকে দেখছি যে অঙ্ক না পারার কারণে তারা অঙ্কটা মুখস্থ করতেছে। ক্যান ইউ জাস্ট ইমাজিন যে একটা ম্যাথ মুখস্থ করতেছে, কি ডেঞ্জারাস বিষয়। জাস্ট ইমাজিন যে কি একটা ডেঞ্জারাস বিষয়, ওনারা ম্যাথ মুখস্থ করতেছেন। সো এই বিষয়গুলো যাতে না থাকে তার জন্য আমি এই কাজগুলো করছি। তো আপনারা অনেকেই বলছেন যে কিভাবে প্রিপারেশন নিব। তো মনে করেন আপনি একটা যুদ্ধ জয় করতে যাইতেছেন, ঠিক আছে? আপনি কিছু আইডিয়া দেখেন যে জাস্ট লাইক আপনি একটা যুদ্ধ জয় করতে যাইতেছেন। তো যুদ্ধ জয় করতে যাওয়ার জন্য আপনার কি দরকার? আপনার দরকার প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করা, প্রতিপক্ষের স্ট্রং জোন কোনটা, প্রতিপক্ষের উইক জোন কোনটা, সেই জোনগুলো আপনাকে অ্যানালাইসিস করা। এই জিনিসগুলো আপনাকে পারতে হবে। যখন আপনি এটা জানবেন তখন আপনি বুঝবেন যে কোন জায়গায় আমাকে অ্যাটাক করতে হবে। ঠিক সেম জিনিসটা এই জায়গাতে আমাদেরও, যে প্রিপারেশনের প্রথম ধাপটাই হচ্ছে আমি হচ্ছে আমার নিজের বড় প্রতিপক্ষ। একজন মানুষ হচ্ছে তার নিজের বড় প্রতিপক্ষ, কারণ আমি মনের ভিতরেই আমার প্রতিপক্ষটাকে গড়ে তুলতেছি যে ম্যাথ, ও মাই গড, ম্যাথ তো অনেক কঠিন, এটা আমাকে দিয়ে হবে না। এই টাইপের একটা বিষয় আমরা তুলে ফেলি, গড়ে তুলি। তো এই বিষয়টা ভাঙার জন্য আমাকে বুঝতে হবে আমার যে প্রতিপক্ষ আছে, আমার স্ট্রং জোন কোনটা, আমার উইক জোন কোনটা। তো প্রশ্ন হচ্ছে আমি এটা কিভাবে বুঝবো? যে আমার স্ট্রং জোন এটা, আমার উইক জোন এটা? এটা বোঝার জন্য তো একটা প্রসেস লাগবে। সেই প্রসেসটা কি বা প্রিপারেশনের সেই ধাপটা কি,
সেই ধাপটা নিয়ে আমি কথা বলবো আজকে। প্রথম দিকে আপনারা অনেকেই লাইভটা শেয়ার করতেছেন, দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, গুড, মিনস আ লট। থামস আপ। ভালো করে আপনারা একটু দ্রুত শেয়ার করে দেন যাতে আমি ক্লাসটা শুরু করতে পারি। প্রিপারেশনের ধাপের কথা বলতেছিলাম, তো প্রিপারেশনের ধাপগুলোর জন্য একদম সলিড একটা বিষয় শিখাই দিতেছি, একটু ভালো করে বুঝবেন যে প্রতিপক্ষের শক্তিমত্তা কিভাবে যাচাই করবেন। তার জন্য আমি যেই তত্ত্বটা বা যে থিওরিটা দেবো সেটা নাম হচ্ছে স্মার্ট প্রিপারেশন। স্মার্ট প্রিপারেশন কি প্রিপারেশন? স্মার্ট। আমি কিভাবে স্মার্ট প্রিপারেশন বের করতে পারি? দেখেন, এখানে দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেস আপনি চাইতে পারেন। একটা হচ্ছে একটু ছোট প্রসেস, আর একটা হচ্ছে একটু বড় প্রসেস। জাস্ট লাইক আপনি একদম প্রিপারেশন নেবেন, একদম ফুল প্যাকেজ, মানে বই টই নিয়ে আপনি বসছেন, সব বই কিনে ফেলছেন, যত রাইটার আছে কয়েক সেট বই টই কিনে নিয়ে বসছেন। আপনি বইগুলো দেখবেন দৈর্ঘ্য প্রস্থ অনেক বড়, অনেক মোটা, দৈর্ঘ্য প্রস্থ অনেক বড়, অনেক মোটা এবং অনেক বিস্তারিত লেখা। তো এই বইগুলো যখন আপনি নিজে নিজে পড়বেন তখন যে কাজটা হয়, আপনি প্রথম চ্যাপ্টারটা ফুল জোশে শুরু করছেন, শেষ হয়ে যাবে, বাট 2 পাতা বা 3 পাতা যাওয়ার পরে দেখবেন আপনার ফোকাসটা কমে যাচ্ছে, কারণ একই টাইপের আপনার জানা কথাগুলো বারবার আসতেছে। সো আপনি বোর্ড হয়ে যেতেছেন এবং একটা এট দ্য সেম টাইম পরে, একটা নির্দিষ্ট সময় পরে আপনি আর উৎসাহই হারায় ফেলতেছেন। সো এই যে মোটা বইটা আছে, মোটা বইটা কিন্তু আপনার পড়া হইতেছে না। তো আপনি কিভাবে বুঝবেন এই মোটা বইটার কোন অংশটা আপনাকে পড়তে হবে, কোন অংশটা বুঝতে হবে, কোন অংশটা থেকে বিসিএস এর প্রশ্ন আসে? সেটার জন্য আমার এই স্মার্ট প্রিপারেশন টেকনিকটা আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথম কথা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন। আমি যেটা বলতেছিলাম, আপনারা যেই টেকনিকটা করেন যে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন, আমরা কি এটা করব? কখন করব? আমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশনটা কখন করব? যখন আমাদের চ্যাপ্টারটার উপর একটা শক্তপুক্ত ধারণা আছে যে এই চ্যাপ্টার থেকে এই এই জিনিসগুলো আসে, এই চ্যাপ্টার থেকে এই বিষয়গুলো আমাকে শিখতে হবে, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। কথা ঠিক কিনা বলেন? রেসপন্স করবেন প্লিজ, রেসপন্স করবেন। আমি দেখতেছি আপনাদের রেসপন্সগুলা সবাই। তো প্রথমে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশনে যাব না, তার মানে প্রথমে আমরা যুদ্ধক্ষেত্রে নামতে পারবো না। এটাই হচ্ছে আমাদের মেইন ওয়ার ফিল্ড। এই যুদ্ধক্ষেত্রে আমরা প্রথমেই নামতে পারবো না। এই যুদ্ধক্ষেত্রে নামার আগে আমাদের কি কাজ করতে হবে? আমাদের করতে হবে কুয়েশন সলভ, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। কিভাবে সলভ করব? স্যার প্রশ্ন দেখবো আর মুখস্থ করব, প্রশ্ন দেখবো আর মুখস্থ করব। জি না, এটা করলে নিজের দুর্গতি নিজেই ডেকে আনতেছেন। ওইখানে আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে, টাইপ ওয়াইজ ক্যাটাগরাইজ করতে হবে কোন জায়গা থেকে আসছে। এই অঙ্কটা কি বাস্তব সংখ্যা থেকে আসছে? এই অঙ্কটা কি জ্যামিতি পার্ট থেকে আসছে? এই অঙ্কটা কি ত্রিকোণমিতি পার্ট থেকে আসছে? এই অঙ্কটা কি বীজগণিত পার্ট থেকে আসছে, নাকি সরল সুদ কষা থেকে আসছে? যদি সরল সুদ কষা থেকে আসে তবে সরল সুদ কষা থেকে কিরকম প্রশ্ন আসে? যদি বীজগণিত অংশ থেকে আসে কেমন প্রশ্ন আসে? যদি জ্যামিতি থেকে আসে কেমন প্রশ্ন আসে? এই জিনিসগুলো আপনাকে, এই যখন কোয়েশ্চেনটা সলভ করবেন তখন আপনি এই ক্যাটাগরিজগুলো করতে পারবেন। আর না করতে পারলে প্যারা নাই, আমি আছি তো। আমি আপনাদের কাছে ম্যাথের এই ক্যাটাগরিজগুলো নিয়ে আসছি আজকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে কথাটা বলতেছিলাম অলরেডি আমাদের এসে গেছে, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। যেটা বলতেছিলাম যে এই টাইপ থেকে এতগুলা প্রশ্ন আসে, এই অধ্যায় থেকে এরকম প্রশ্ন আসে, আমার দুর্বলতা কি? দেখা যায় যে অধিকাংশ আমরা যারা আছি আমাদের কমন দুর্বলতা হচ্ছে সুদ কষা, সরল মুনাফা, যৌগিক মুনাফা, এই টাইপের অধ্যায়গুলোতে বিন্যাস সমাবেশ, সম্ভাবনা, এই টাইপের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোতে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো বলে ফেলেন আপনারা দ্রুত দ্রুত, আপনারা কমেন্টে জানান যে আপনার প্রধান সমস্যা কোথায়। আবার অনেকের জ্যামিতিতে সমস্যা থাকে, আমি দেখতেছি অনেকে জ্যামিতির কথা বলতেছেন যে জ্যামিতিতে প্রবলেম হয়। হ্যাঁ ভালো, জ্যামিতিতে প্রবলেম হতে পারে। আরো বলেন তো, আমাকে দ্রুত বলেন যে কিসে কিসে প্রবলেম হয়। হ্যাঁ, অনেকে বলছে প্যাটার্নের ম্যাথ পারি না। আচ্ছা, প্যাটার্ন থেকে ওইরকম আসে না, প্যাটার্ন থেকে আমি দেখাই দিব। আজকে একটা প্রশ্ন আসছে অলরেডি, আজকে আমাদের দশম বিসিএস এর প্রশ্নটা সলভ করবে। এখানে প্যাটার্ন টাইপের একটা প্রশ্ন আসছে, খুব সুন্দর কথা, প্যাটার্নের ম্যাথ পারি না বলছে একজনে। আমি নামগুলো মেনশন করবো না, কারণ কি নাম মেনশন করলে হয় কি যে অনেকে একটু কেমন কেমন ফিল করে যে উনার নাম বললো আমার নাম বললো না। আমি প্রশ্নগুলো আপনাদের দেখতেছি, প্রশ্নগুলো বলবো, বাট নাম বলবো না। আমাদের তো নাম দিয়ে দরকার নেই, আমাদের দরকার আমার প্রশ্নটা সলভ হয়েছে কিনা। তো আবারও দেখতেছি, হ্যাঁ সুদ কষা, গুড, সুদ কষা আমি তো বললাম অলরেডি, সুদ কষা থেকে আমাদের প্রবলেম হয়। সো চলেন আমরা মেইন পার্টে চলে যাই। তো প্রথম প্রশ্নটা আপনার সামনে আসছে, আপনাকে উত্তর দিতে হবে নিচের কোন সংখ্যাটি মৌলিক। আমরা সবাই জানি মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা সবাই জানি মৌলিক সংখ্যা বলে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, তাকেই বলে মৌলিক সংখ্যা। একটু ঝটপট আনসার দেন তো, কোনটা হবে উত্তর? দেখি কে বলতে পারে উত্তর কোনটা হবে। আরেকটা কথা, যেহেতু আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছি, আপনি ইচ্ছা করলেই কিন্তু কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে বসতে পারেন।
ইচ্ছা করলে কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসতে পারেন, বাট তাহলে আমি যে পরিশ্রম করে আপনাকে পড়াইতে আসতেছি, আপনি ওই পরিশ্রমের গুড়াতে পানি ঢেলে দিচ্ছেন, আপনার শিক্ষাটা কিন্তু হবে না। কেন হবে না? কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে আমাদের প্রধান শত্রু হচ্ছে প্রশ্নের আগে আমরা উত্তর দেখি। সরি, প্রশ্নের আগে আমরা উত্তরপত্রটা দেখে ফেলি। আর প্রশ্নের আগে উত্তরপত্র দেখলে কি হয় আমরা সবাই জানি, আমাদের প্রশ্নের ভিতর যে মেইন টুইস্টটা আছে সেই টুইস্টটাই ধরতে পারি না। দ্যাটস ওয়াই আমি টাইপ করে প্রশ্নটা নিয়ে আসছি, উত্তরটা আনি নাই। কেন বুঝছেন তো? কেন বুঝছেন তো? ওকে, তো চলি, আমরা অনেকেই বলতেছে যে খ নাম্বার অপশন উত্তর। তো চলি আমরা দেখি কি বলছি আমি, যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যাবে না। একটু ভালো করে খেয়াল করেন, আমরা এটাকে লিখতে পারি যে 7 ইন্টু 7 ইন্টু 13। আমাদের একটু নামতা যে বিষয়টা আছে, নামতা বিষয়টা খুব ভালোভাবে শিখতে হবে, একটু একটু বেশি বেশি শিখতে হবে। আর বিশেষ করে দুই সংখ্যার ডিজিটের যে গুণগুলা, ওইগুলা নিয়ে আপনাদের কাজ করতে হবে। এই ট্রিক্স এন্ড টিপস নিয়ে আমি আরো কিছু ভিডিও বানাবো আপনাদের 10 মিনিট স্কুলের ব্যানারে, সেইখানে আমি দেখাবো যে কি করে এই দুই সংখ্যার গুণ অনেক দ্রুত করা যায়। ঠিক আছে, তো এইখানে দেখবেন যে এইটাকে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখবেন, এটাকে আমরা লিখতে পারি 11 ইন্টু 3, 11 ইন্টু 13। একটু ভালো করে দেখবেন, 11 আর 13 গুণ করলে 143 হয়। আপনারা যদি ভালো করে চিন্তা করেন 11 13 143, কি মনে রাখবেন? এগুলো একটু এখন থেকে মুখস্থ করা শুরু করে দিবেন। এগুলো মুখস্থ রাখেন, এগুলো মুখস্থ রাখলে পাপ হবে না। 7 13 91, আমরা মনে রাখবো 7 13 91, এটা 13 নামাতা। আর এইখানে মনে রাখবেন 11 13 হচ্ছে কি 143। এই 143 সংখ্যাটা অনেক সুন্দর, তাই না? আই লাভ ইউ, আই মিস ইউ, আরো অনেক কিছু হয়, আই হেট ইউ, আই কিল ইউ, ঠিক আছে, অনেক কিছু হয়। তো ওই আই লাভ ইউ এতে ভুললেন না, একটি পাখি, চারটি পাখি, তিনটি পাখি, ওই টেকনিকে ভুলবেন না। অনেকে এই টেকনিকটা দেখে, মানে একটি পাখি, চারটি পাখি, তিনটি পাখি দেখে আবেগতাড়িত হয়ে আপনারা ওই এটাকে উত্তর দাগাইতেছেন। আসলে উত্তর কিন্তু এটা হবে না, আসলে উত্তর কিন্তু এটা হবে না। এখন দেখেন 87, 87 কে আমরা কি লিখতে পারি? 87 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 27, 3 ইন্টু 29, সরি 3 ইন্টু 29 লিখতে পারি। 3 ইন্টু 29 আমরা লিখতে পারি, 87 কে 3 ইন্টু 29 লিখতে পারি। তো এই তিনটা দেখলাম, দেখছেন প্রশ্নটা কি বাজে করছে। তিনটা অপশন ট্রাই করলেন, ভাগ্য মিললো না। নর্মালি লাকে 1 2 অথবা 3 নাম্বারে মিলা গেলে আর বাকি কাজটা করা লাগে না। আমরা দেখব 47, 47 হচ্ছে 1 ইন্টু 47। তার মানে কত নাম্বার সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ। তো এই প্রশ্ন থেকে আমরা কি বুঝলাম, যে এই মৌলিক সংখ্যা প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে এর আগেও বহুবার রিপিট প্রশ্ন আসছে এবং বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি মৌলিক, নিচের কোন সংখ্যাটি মৌলিক, নিচের কোন সংখ্যাটি মৌলিক, এই প্রশ্নটা আসছে। আপনারা একটা কাজ করতে পারেন, 1 থেকে 400 পর্যন্ত খুব ভালো হয়। 1 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যদি মুখস্থ করে ফেলেন, 1 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা যতগুলো আছে সবগুলো যদি মুখস্থ করে ফেলেন তাহলে ভালো হয়। আমরা পরবর্তীতে দেখব এই মৌলিক সংখ্যা থেকে আমাদের 10তম বিসিএসে আরো একটা প্রশ্ন আসছে, আরো একটা প্রশ্ন আসছে। ক্যান ইউ জাস্ট ইমাজিন, এই মৌলিক সংখ্যা আইটেম থেকে 2টা প্রশ্ন আসছে এক বিসিএসে। সো চলি, এই প্রবলেমটা কি ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানায় দেন, ক্লিয়ার কিনা। আমি দেখতেছি আপনাদের কমেন্টগুলো, আমি আপনাদের কমেন্টগুলো চেক করতেছি। একটু দ্রুত বলেন, দ্রুত বলেন ক্লিয়ার কিনা, ঝটপট একটু ক্লিয়ার কিনা বলেন। গুড, একজন বলতেছে ক্লিয়ার। প্রবলেম থাকলে বলেন, আমি আবার রিপিট করব। ক্লিয়ার, গুড। কারণ এইভাবে বোঝানোর পর তো আর কোনো প্রবলেম থাকে না, আপনারা অবভিয়াসলি বুঝে গেছেন। আর যারা একটু ওই কি বলে প্রো লেভেলে আছেন, আমাকে একটু ক্ষমা করবেন। আমাকে সবার জন্য পড়াইতে হইতেছে, তাই বুঝতে পারতেছেন আমার অবস্থাটা, যে আমি একটু গ্রাউন্ড লেভেল থেকে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, নেক্সট প্রশ্ন, যে একটা জিনিস একজন নির্মাতা বানায়, ঠিক আছে, একটা জিনিস একজন নির্মাতা বানায়, নির্মাতা বানানোর পর উনি তো লাভ করবে, নির্মাতা লাভ করে 20%, সেইখান থেকে আসে খুচরা বিক্রেতার হাতে, খুচরা বিক্রেতার হাতে উনি লাভ করেন 20%, আর লাস্ট পর্যন্ত আপনার হাতে আসে, শেষ পর্যন্ত আপনার হাতে আসে। তার মানে আমি যদি বিষয়টা এরকম দেখাই, আমরা 2 ধাপে পাইতেছি জিনিসটা। প্রথমে নির্মাতা তৈরি করতেছেন, নির্মাতা, আমার হাতে লেখা খারাপ, একটু ক্ষমা করবেন আমাকে, হাতে লেখা খারাপ, নির্মাতা। তারপরে বেচতেছে কে? খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, বিক্রেতা, বিক্রেতা বিক্রি করতেছে। দেন আমরা একটু ফলো আপের মাধ্যমে, সব অঙ্ক তো কি করতে হয়, সব অঙ্ক করতে হয় না, সব অঙ্ক আমরা একটু টেকনিক দিয়েও করতে পারি। দেন হচ্ছে আপনি নিজে, আপনি কিনতেছেন, আপনি এই প্রোডাক্টটা কিনতেছেন আপনি। সো নির্মাতা দেখেন একটু ভালো করে, যে নির্মাতার খরচ কত? 100 টাকা। 100 টাকা হচ্ছে নির্মাতার খরচ। উনি কি করতেছেন? 20% লাভ করতেছেন। তো 100 টাকার 20% লাভ কত? 120 টাকা। তো উনার খুচরা বিক্রেতা কত দিয়ে কিনতেছেন জিনিসটা? খুচরা বিক্রেতা কিনতেছেন 120 টাকা দিয়ে। এই খুচরা বিক্রেতা কি লাভ না করে আপনাকে ছেড়ে দিবে?
না, এখানে বলে দেয়া আছে এই খুচরা বিক্রেতা আবার কত লাভ করেন, খুচরা বিক্রেতাও আরো 20% লাভ করেন, এখানেও 20% লাভ, এখানেও 20% লাভ, শুধু লাভ আর লাভ, তাহলে আমরাই শুধু ঠকবো, তাই না? তো 120 এর 20% কত বলেন তো? 120 এর 20% মানে 20/100, আমরা সবাই জানি 20/100, তাহলে আমরা সবাই খুব ভালোভাবে দেখতেছি 120 এর 20% কত একটু বলেন তো? 120 এর 20% কত একটু ঝটপট বলে ফেলেন। যে আমরা যদি 100 প্লাস 120 এর 20% আমি বাংলিশ ভাষায় লিখে ফেলতেছি, দেখছেন করি, তাহলে আমাদের এইখানে আসবে মানটা, টোটালটা আসবে 120 প্লাস 120 প্লাস 120 প্লাস 120 এর এত, তাহলে আমার ওভারঅল রেজাল্ট আসবে দেখবেন 144, 144, অর্থাৎ এই 120 এর 20% কত? 120 এর 20% হবে আমাদের 24, অর্থাৎ আপনারা বুঝেই গেছেন যে কোনটা উত্তর হবে, উত্তর কোনটা হবে, গ নাম্বারটা উত্তর হবে। এই দেখেন উত্তর গ নাম্বার। কারো কোনো প্রশ্ন আছে কমেন্টে জানান, প্রশ্ন থাকলে কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার করেন, সাথেই থাকেন, পাশেই আছি, সাথেই থাকেন, পাশেই আছি। তো এই অঙ্কটা আমি আপনাদের আরেকটা একটু এক্সট্রিম লেভেলে এই অঙ্কটা বুঝাবো। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্ট করেন ক্লিয়ার কিনা, বেশি বেশি আপনাকে রেসপন্স দেন। যদি প্রবলেম থাকে আমি আপনাদের সবগুলো কমেন্ট করতেছি, বিলিভ মি, করার চেষ্টা করতেছি। তো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এই অঙ্কটা আরেকটা টেকনিকে দেখাবো। আমাদের একটা কমন টেকনিক, আমরা এটা পড়ছি যে কিরকম, প্রশ্নটা ছিল এইরকম, আপনারা পড়ছিলেন যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% করে বৃদ্ধি পেলে, 20% বৃদ্ধি পেলে মানে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, প্রস্থ 20% বৃদ্ধি পেলে শতকরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, এই প্রশ্নটা আপনারা শিখছেন। এই প্রশ্নে একটা ট্রিক্স আপনারা জানেন কি, যে ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে যে আমরা জানি যে 20 প্লাস 20, এটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য 20, বৃদ্ধির জন্য প্লাস, আর হ্রাসের জন্য মাইনাস, বৃদ্ধির জন্য প্লাস, হ্রাসের জন্য মাইনাস, প্লাস 20 ইন্টু 20 বাই হচ্ছে 100। এখান থেকে মান কত আসে আপনি একটু বলবেন, আমাকে জানাবেন এখান থেকে মান কত আসে। যে 20 প্লাস 20, 20 ইন্টু 20 বাই কত 100, কত আসে বলেন তো, একটু ঝটপট বলেন। এইখান থেকে কিন্তু আমরা দেখতেছি যে ওভারঅল এইখান থেকে আসতেছে 20 20 40, আর এইখান থেকে আসতেছে 4, অর্থাৎ ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাচ্ছে, মজার বিষয়টা দেখেন, আমার নির্মাণ খরচ ছিল 100 টাকা, বৃদ্ধি পাইছে কত, 44 টাকা। তার মানে আমার উত্তর কত স্যার? 100 প্লাস 44 অর্থাৎ 144 টাকা। কি ডিফারেন্ট একটা রুলে দিলাম। সো যেহেতু এই প্রশ্নটা বললাম, তো এই প্রশ্নটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা কমেন্টে জানাই দিবেন, না পারলে আগামী পর্বে বলবেন, আমি করে দিব। এই প্রশ্নটাই যদি দৈর্ঘ্য যদি বৃদ্ধি পেত 20% এবং প্রস্থ যদি হ্রাস পায়, 20% তবে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে, আপনারা কমেন্ট করতে থাকেন। আমি প্রয়োজনে আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টগুলো দেখে আসবো, চেক করে আসবো, দেখবো আপনারা কেমন অস্থিরতা প্রদর্শন করতেছেন। এই অঙ্কে আমি একটা টেকনিকের সাথে আরেকটা টেকনিক অ্যাড করে দিলাম, কারণ ছিল এখানে 100 ছিল, তাই আমি যোগ করে দিতে পারছি। ওকে, আমরা চলে যাব আমাদের 3 নাম্বার প্রশ্নে, এবং আমরা উত্তরটা কনফার্ম করে নিলাম যে 144 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে তার ক্ষেত্রফল কত? এটা আমাদের পরিমিতির থেকে প্রশ্নটা আসছে। পরিমিতি থেকে এর আগেও দেখা গেছে যে ক্ষেত্রফল রিলেটেড যে সূত্রগুলো আছে, সূত্রগুলো থেকে প্রশ্ন আসে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, এইগুলো থেকে প্রশ্ন আসে, এবং এটা একটা শিশুতোষ প্রশ্ন, আপনারা সবাই জানেন এটা উত্তর। আমি এখানে কিছু বলবো না, বলবো অন্য জায়গায় যে শিশুতোষ প্রশ্নটার উত্তর হচ্ছে √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বলেন তো এই ত্রিভুজের উচ্চতা কত? এই যে সমবাহু ত্রিভুজটা আছে, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? একটু ঝটপট উত্তর দিবেন। এই সমবাহু ত্রিভুজের উচ্চতা কত?
কি বুঝতেছেন না? দেখেন হালকার উপরে ঝাপসা গুটিবাজি দেখাই। গুটিবাজিটা হচ্ছে আমরা জানি যে কোনো কিছু ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, যেহেতু আমার সমবাহু ত্রিভুজ সবগুলা বাহু সেম সেম, এটা এ এইটা এ এইটা এ, সো চরম অস্থিরতার মাধ্যমে হাফ ইন্টু এ ইন্টু, সো বলতেছিলাম যে এরকম যে আমাদের যে সমবাহু ত্রিভুজটা আছে এই সমবাহু ত্রিভুজের সবগুলা বাহুই কি সমান, সমবাহু ত্রিভুজের সবগুলা বাহুই সমান, তার মানে ভূমি কি, ভূমি কি, ভূমি হচ্ছে এ, এ নিয়ে গেছো হাফ নিয়ে গেছো, তাহলে তার থেকে আর কি বাকি রয়েছে, তার থেকে বাকি রয়েছে √3/2 এ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে √3/2 ইন্টু এ আছে এটাই কিন্তু আমাদের উচ্চতা। তো যদি একটা প্রশ্ন করি এরকম, দেখি কেউ উত্তর দিতে পারে কিনা, যে 6 মিটার বাহু বিশিষ্ট মানে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ না দিয়ে আমি বললাম হচ্ছে 6 মিটার, এ না দিয়ে বললাম 6 মিটার, বললাম যে তার ক্ষেত্রফল না দিয়ে বললাম হচ্ছে তার উচ্চতা কত, ক্ষেত্রফলের পরিবর্তে বললাম তার উচ্চতা কত। একটু ঝটপট উত্তরটা দিয়ে ফেলেন তো দেখি কে পারেন, কে পারেন, আমি দেখি কে পারতেছে। যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তাহলে তার উচ্চতা কত, এক বাহু ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তাহলে তার উচ্চতা কত, দেখি। গুড। ইস 2√2 হইলো না, তাহলে আমরা গান গাইতে পারতাম 2√2 2√2, তো এই গানটা হইলো না, এখন আমাদের 3√2 3√3 এরকম গাইতে হবে। ওকে ফাইন, অনেকে উত্তর দিয়ে ফেলছে, তাজকে উত্তর দিচ্ছে দেখতেছি, ঐশী উত্তর দিছে, তান্নি উত্তর দিছে, তিথি উত্তর দিচ্ছেন। গুড, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তরটা দেওয়ার জন্য, এত সুন্দর অস্থিরতা প্রদর্শন করার জন্য। আমরা অস্থির হব, সুস্থির হব না। পড়ালেখার ভিতরে যদি জোশ না আনতে পারি, যে জাস্ট ফিল লাইক আপনি আমার জাস্ট সামনে বসে আছেন, আমার একদম সামনে বসে আপনি ক্লাসটা করতেছেন, এই ফিলিংসটা যদি না আসে তাহলে কিন্তু ক্লাস করে কোনো মজা পাবেন না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো √3/2 এ, আমরা প্রশ্নে চলে আসি। √3/2 এ এর মান কত 6, ডিসকাউন্ট 3, অ্যানসার কত 3√3। ও মাই গড, দ্যাটস দ্য আনসার। বোঝা গেল বিষয়টা একদম সোজা ছিল, একদম সোজা একটা জিনিস ছিল। তো চলে যাচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথে। সো এখন আমরা 4 নাম্বার প্রশ্নে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম যে 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। সো এখানে প্রশ্ন হচ্ছে 1 হতে 49 পর্যন্ত মোট সংখ্যা কয়টা, বলেন তো 1 হতে 49 পর্যন্ত মোট সংখ্যা কয়টা, আর ক্রমিক সংখ্যা কয়টা, ক্রমিক সংখ্যা কি কয়টা, না ক্রমিক সংখ্যা কি, একটু ঝটপট বলে ফেলেন। ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার হচ্ছে আমরা যে জিনিসটা পড়ি, যে আমার রুল নাম্বার 1, আমার রুল নাম্বার 2, ফার্স্ট বয় সেকেন্ড বয়, এগুলো অর্ডার নাম্বারে বলে, মানে অনুসারে একটার পর একটা ধাপে ধাপে যায়। যেমন ক্রমিক পাশাপাশি সংখ্যাগুলো, যেমন ক্রমিক সংখ্যা 1 2 3 4 5, ক্রমিক জোড় সংখ্যা 2 4 6, ক্রমিক বিজোড় সংখ্যা 1 3 5 7। আরেকটা প্রশ্ন রাখছিলাম, আপনারা অনেকে কমেন্টে উত্তর দিতেছেন, সেই প্রশ্নটার উত্তর হচ্ছে এইরকম যে 1 থেকে 49 পর্যন্ত মোট সংখ্যা কয়টা। জি না, আপনারা যারা 50টা উত্তর দিতেছেন তারা বোকা হয়ে গেছেন এবং ধোঁকা খেয়ে গেছেন। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা হচ্ছে মোট 49টি, মোট 49টি। ক্রমিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে একটা সুন্দর অস্থির সূত্র মনে রাখবেন, অস্থির সূত্র, অস্থির সূত্র কার জন্য, কার জন্য, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ের জন্য আপনারা একটা অস্থির সূত্র মনে রাখবেন, এবং সেই সূত্রটা হচ্ছে n + 1/2, দ্যাটস দ্য আনসার, n + 1/2 and that is the answer। n এর মান কত 49, আমরা লিখব কত 49 প্লাস 1/2, 50 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 25। ও মাই গড, কেমন অস্থিরতা দেখতে পাচ্ছেন, এই অস্থিরতার মাধ্যমে আমাদের উত্তর হয়ে গেল 25, 25 is the correct answer। সো আমরা বুঝে গেলাম এত অস্থির ভাবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের সবার ভয়ের কারণ, যে সরল সুদ কষা, সেখানে আমাদের শতকরা লাভ বলছে। এখানে টাকায় কথাটা দ্বারা কি বোঝায় আমাকে বলবেন, টাকায় কথা দ্বারা কি বোঝায়। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রি করলে, আচ্ছা লাভ হবে না ক্ষতি হবে, বলে দিছে শতকরা কত লাভ হবে। মানে 1 টাকায় 3টা কিনছেন, কি না 1 টাকায় 2টা বিক্রি করছেন,
1 টাকায় 3টা কিনে 1 টাকায় 2টা বিক্রি করছেন, আপনার লাভ কত হয়েছে? তো বলেন তো 3টার ক্রয় মূল্য কত? আপনি 3টা ক্রয় মূল্য কত ছিল? 3টির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কত ছিল? 1 টাকা। তাহলে 1টার ক্রয় মূল্য কত? যে 3 লিখি আমরা বাংলিশ লিখে বলছি 1/3। আবার সেম হইতে আপনি 2টা করে বিক্রি করছেন, 2টার বিক্রয় মূল্য কত? 2টির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত বলেন তো? বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তো বলেন একটির বিক্রয় মূল্য কত? অস্থিরভাবে বলে ফেলবেন 1/2 টাকা। যদি আপনাকে প্রশ্ন করে, এই প্রশ্নটা প্রায়ই আসে যে 1/3 আর 1/2 এর ভিতরে কোনটি বড়? সো আপনি ইজিলি বুঝতেছেন এটা 0.33, এটা 0.5, অবশ্যই এটা বড়। সুতরাং লাভ কত? লাভ হচ্ছে 1/2 মাইনাস 1/3, মানে হাফ মাইনাস 3। তাহলে কত থাকে বলেন তো? এখানে থাকে 6, এখানে থাকে, আবার বাংলিশ লিখতেছি, এ কি এক সমস্যা বুঝছেন, যে 3 দুগুণে 6, এ আমাদের ব্যাংক প্রিপারেশন আর বিসিএস প্রিপারেশন এই একটা বেদনা খাওয়া লাগে, প্যারা নেওয়া লাগে। ব্যাংকে আমাদের অধিকাংশ ম্যাথ থাকে কিসে? ইংলিশে। আর বিসিএস এ বাংলায়। বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম বানায় ফেলছে পুরা। 3 মাইনাস 2 উত্তর কত? 1/6। তো আমাদের পার্সেন্টেজ লাভ কত? পার্সেন্টেজ লাভ আমরা জানি, লাভে লালে লাল হয়ে গেল। কি আমাদের হচ্ছে লাভ হচ্ছে বৃদ্ধি, লাভ বাই আদি ক্ষেত্রফল না, আদি যে মূল্যটা ছিল, আদি মূল্য ইন্টু 100, মানে ক্রয় মূল্য। আদি মূল্য মানে কি? ক্রয় মূল্য। তার মানে কত? তার মানে দেখেন একটু ভালো করে, অস্থিরভাবে দেখেন, আমি ওই পাশে গিয়ে লিখি। অস্থিরভাবে লেখেন তো কি হবে, যে 1/6 হচ্ছে আমাদের, 1/6 হচ্ছে আমাদের লাভ, আর আদি মূল্য কত ছিল? 1/3 ইন্টু 100। তাহলে পার্সেন্ট প্লাস কত? 100% লাভ হবে না এখানে। 100% লাভ, আপনারা গান যতই গান তবু কোনো লাভ হবে না এখানে। 100% লাভ হচ্ছে না, এখানে লাভ হচ্ছে আপনার 50%। ডিসকাউ 2, 50%। কাটাকাটি করলে কি? 50%। তার মানে কি 50%। যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। এখন এত বড় করে করতে গেলে তো একটু ঝামেলা না, মানে যদি কোনো গুটিবাজি থাকতো, গুটিবাজিটা একটু দেখে নেন। আপনারা সবসময় মনে রাখবেন, যদি টাকায় থাকে, এইখানেও টাকা, মানে 1 টাকায় যদি জিনিসগুলো থাকে, তাহলে লিখবেন আপনারা বড় সংখ্যা পার্সেন্ট, লাভ বা ক্ষতি আপনারা লিখবেন বড় মাইনাস ছোট, একটু ঝটপট দেখে ফেলবেন। আপনারা লিখবেন বড় মাইনাস ছোট, পরে কি লিখবেন বলুন তো দেখি, কে পারে এটা? বড় মাইনাস ছোট বাই ছোট ইন্টু 100। মানে এইগুলোর ভিতরে বড় সংখ্যা কত? 3টি, ছোট সংখ্যা কত? 2টি। তাহলে আপনারা কি লিখবেন? অস্থির, পুরাই অস্থির ম্যান। 2 ইন্টু 100 কত হয় বলেন তো? একদম ইজিলি 50% ইজ দ্য আনসার। আপনাদের জন্য 50% ডিসকাউন্ট। বুঝতে পারছি? দেখি সবাই বুঝতে পারছে কিনা। ইয়েস, গুড। সবাই খুব ভালো বুঝতেছে, সবাই খুব অস্থিরতা প্রদর্শন করতেছে। এটাই আমাদের ফুয়েল। আমি আসলে একটু বেশি লাফালাফি করি, যদি কারো বিরক্ত লাগে আমি এক্সট্রিমলি সরি, বাট আমার এক্সাইটমেন্টটা আপনাদের ফিল করতে হবে, যে এই এক্সাইটমেন্টটা যদি আপনারা রিচ করতে পারেন, আপনাদের ম্যাথের ভয় টোটালি দূর হয়ে যাবে। সো উত্তর কত হবে? উত্তর হবে, আমরা জানি 50% উত্তর হবে। আমাদের অ্যান্সার এসে গেছে, চেক করে নেন। দেন দেখেন 6 নাম্বার প্রশ্নটা। এই প্রশ্নটা আসছে কোথা থেকে? দেখি কে বলতে পারে, এই অ্যানালাইসিস থেকে কে বলতে পারেন আপনারা, যে 6 নাম্বার প্রশ্নটা কোন আইটেম থেকে আসছে? ঝটপট বলেন, ঝটপট উত্তর চাই। আর এখনো যারা আমাদের লাইভটা শেয়ার করেন না, একটু দ্রুত শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আমরা সবার কাছে পৌঁছাইতে চাই এত সহজ ভাষায়। ক্লাস কি ভালো লাগতেছে? যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আমি তো এটা আশা করতেই পারি আপনারা শেয়ার করতেছেন। তো চলেন আমরা শুরু করি। ত্রিভুজ এবিসি এর বিই, এফই, সিএফ, বিই আছে, ইএফ আছে, সিএফ আছে। বলছে এইসি এর ক্ষেত্রফল 48 বর্গ ফুট হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? খুব সুন্দর একটা প্রশ্ন। আপনারা বলবেন
আপনারা আমাকে প্রথম একটা কথা বলবেন, সেটা হচ্ছে ই এফ, ই এবং এফ এই দুইটা বিন্দু কোথায় অবস্থিত? যদি এইটা বলতে পারেন আপনারা উত্তর পাইরা গেছেন। বিলিভ মি, যদি এই কথাটা আপনারা বলতে পারেন আমাকে, ই এফ দুইটা বিন্দু কোথায় অবস্থিত, আমি অপশন দিয়ে দিই। 1 নাম্বার এবি রেখার উপর, 2 নাম্বার বিসি রেখার উপর, 3 নাম্বার সি এ রেখার উপর। আপনারা অস্থিরভাবে উত্তর দিতে পারবেন, অস্থিরভাবে উত্তর দিতে পারবেন না। অনেকে এটা পরিমিতি আনসার দিচ্ছেন, এটা পরিমিতির আনসার না, এটা আসলে আমাদের জ্যামিতি রিলেটেড আনসার, বা পরিমিতি তো আপনারা কনভার্ট করতে পারেন, তবে জ্যামিতি রিলেটেড ফেলানো বেশি ভালো। আপনাদের উত্তরে আশায় আছি আমি। ই এফ বিন্দুটা কোথায় অবস্থিত? ই এফ বিন্দুটা কোথায় অবস্থিত? অনেকে উত্তর দিতেছে যে এবি রেখার উপর অবস্থিত, অনেকে উত্তর দিতেছেন এবি রেখার উপর অবস্থিত। কিন্তু একটা জিনিস দেখেন, ভালো করে দেখবেন, আমি একটা ত্রিভুজ এঁকে নেই, তাহলেই দেখবেন আপনাদের খেলা শেষ। একটা ত্রিভুজ যদি খালি কষ্ট করে আঁকতে পারেন তাহলে আপনাদের খেলা শেষ। এ বি সি, আপনাদের এই কথাটা দেওয়ার মানেই ছিল আপনাদের একটু কনফিউজ করা যে কোনটার উপর অবস্থিত। চিত্র না এঁকে এই জিনিসটা ফিল করে একটু টাফ, একটু টাফ। আপনার খালি পরীক্ষা হলে জাস্ট চিত্রটা আঁকবেন। দেখেন আপনাকে বলছে বিই, তার মানে বিই রেখাটা কি অবশ্যই এই বিন্দুতে হবে, বিই। এরপরে বলছে এফ ই বা ই এফ, এই যে আপনাদের ই এফ এবং সি এফ, তার মানে রেখাটা কার উপর অবস্থিত? বিসি রেখার উপর অবস্থিত। যারা পারেন নাই, বি কেয়ারফুল। এটা আমরা যোগ করব, এটা আমরা যোগ করে দিব। আমাদের বলছে এই যে পার্টটা আছে, এই পার্টটার ক্ষেত্রফল কত? এই পার্টের ক্ষেত্রফল হচ্ছে 48, এই পার্টের ক্ষেত্রফল কত? 48। এখন দেখেন একটা বিন্দু থেকে শুরু হয়েছে, একটা বিন্দু থেকে শুরু হয়েছে, আর ভূমিগুলো সমান, বিই সমান ই এফ সমান এফ সি সমান। একটা ত্রিভুজের ক্ষেত্রফল কয়টা বিষয়ের উপর নির্ভর করে? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা, উচ্চতা হচ্ছে এ বিন্দুর থেকে যেহেতু আসতেছে, তার মানে এখানে যতগুলো ত্রিভুজ আছে, অর্থাৎ এ বি ই ত্রিভুজ, এ ই এফ ত্রিভুজ, এ বি ই, এ ই এফ এবং এ এফ সি, এ এফ সি, এ ই এফ এবং এ এফ সি সবার ক্ষেত্রফল কিন্তু সমান। তার মানে এটা যদি 48 হয়, এটাও কি 48, এটাও কি 48। তার মানে উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন, কারণ একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ভর করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু আমাদের ভূমিগুলা সমান এবং একই বিন্দু থেকে একই বাহুর দূরত্ব নির্দেশ করতেছে, সেই মতে উচ্চতাও সমান। তার মানে 348 কত আপনারা বলে ফেলেন? 3 ইন্টু 48 কত বলে ফেলেন? ঝটপট ঝটপট বলে ফেলেন। এই যে দেখেন 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 কত বলেন তো। আমাকে বলছে এইখানে ঝামেলা আছে, এইখানে ঝামেলা আছে। আমি কিন্তু এফসি কে 48 বলছি, আপনারা প্রবলেম বুঝেন নাই, আমাকে কমেন্টও করেন নাই। আমি কিন্তু এফসি কে 48 বলছি, তার মানে এখানে একটা ঘাপলা আছে। আমাদের বলছে এইসি, এই যে এইসি আছে, এই টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 48, এই টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 48, বুঝছেন? টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 48। তার মানে আমরা ভুল ইন্টারপ্রিট করছি। কারণ কি দেখেন, এইসি এবং এএফসি এই বাবাজি দুইজন দেখতে সেম সেম। আমার মতো যদি আপনারা দ্রুত দেখতে না পারেন তাহলে পরীক্ষায় ড্যাং 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 ভুল হয়ে যাবে। সো এএফসি যদি 48 হয় তাহলে একটার মান কত? 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করে দিলে কত হবে? 24। তার মানে আনসার হবে 3 ইন্টু 48 না, আনসার হবে 3 ইন্টু 24। 3 24 72 and 72 is the correct answer. বুঝতে পারছি সবাই? ওকে, অস্থির অস্থির। অনেকেই আপনারা ভুলটা আমাকে ধরতে পারছেন, তাদের স্যালুট, হ্যাটস অফ। মানে আপনাদের ফোকাস অস্থির লেভেলে আছে, পুরা কুপাইতেছেন এমসিকিউ গুলা। তো চলেন আমরা নেক্সট লেভেলে যাই। নেক্সট লেভেল নিম্নমানের প্রশ্ন। ছোটবেলায় শিখছিলাম যে 4AB সূত্র। বলেন তো 4AB সূত্র কি, কে কে পারি? বলেন তো 4AB সূত্র কি, কে কে পারি? বলেন 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 বলেন। 4AB বা AB সূত্র কি, কে কে পারি? বলেন তো AB সূত্র কি? AB সূত্র কি বলে ফেলেন? স্যার A প্লাস B হোল স্কয়ার মাইনাস A মাইনাস B হোল স্কয়ার বাই 4। A প্লাস B হোল স্কয়ার বাই A মাইনাস B হোল স্কয়ার বাই 4। ঠিক আছে? সো এখান থেকে আমরা A প্লাস B এর মান বসাই দিব। তার মানে উত্তর হচ্ছে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার বাই 4। তার মানে 25 মাইনাস 9 বাই 4, 16 থাকে, 16 বাই 4 মানে 4। শেষ।
এগুলো হচ্ছে আমাদের স্ট্রাইক রেট বাড়ানোর মতো প্রশ্ন। স্ট্রাইক রেট বাড়ানোর মতো প্রশ্ন মানে এরকম প্রশ্ন আসে মানে আল্লাহ আমাদের একটু তাকা দেখছে যে 1 মিনিটে একটা এমসিকিউ আমি 10 সেকেন্ডে তুড়ি মাইরা পাইরা ফেলতেছি। সব অঙ্কই যে আপনার কঠিন আসবে এরকম না, বুঝতে পারছেন? বোঝা গেল। নেক্সট আসি 4 নাম্বার উত্তর। গুড। 8 নাম্বার প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট। মিক্সচারের অঙ্ক, মিক্সচারের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই মিক্সচারের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেই জিনিসটা একটু আমরা দেখে নেই। এই মিক্সচারের অঙ্কগুলো আমাদের অনেকেরই ঝামেলা হয়, আমরা একটু দেখে নেই মিক্সচারের অঙ্কগুলো আমরা কিভাবে করব। সো আমাকে 60 লিটার আছে একটা মিশ্রণ, 60 লিটার মিশ্রণের ভিতর পেট্রোল আর কেরোসিন, মানে দেখছেন তো ভেজাল, পুরাই ভেজাল, সব জায়গায় দুনিয়াটা ভেজালের উপর আছে, কোনো জায়গায় শান্তি নাই। কেরোসিনের দাম বেশি না পেট্রোলের দাম বেশি আপনারা বলেন তো? এই যে মিশাইছে লাভ করতেছে না, দেখেন কেরোসিন পেট্রোল মিশ্রণের অনুপাত 7:3। মজা করার জন্য বললাম, জোক সেপারেট। 7:3 যদি 7:3 হয় তাহলে আপনারা বলেন তো এই মিশ্রণের ভিতর আমরা ধাপে ধাপে আগাবো, আমরা ধাপে ধাপে আগাবো। এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণে কেরোসিন কতটুকু, এই মিশ্রণে পেট্রোল কতটুকু। ছোটবেলায় অনুপাতের এই ম্যাথের অঙ্কটা আপনারা করছেন, আনুপাতিক সংখ্যাগুলোর যোগফল বের করতাম। আচ্ছা আমরা যোগফলটা বের করি, অনুপাত সংখ্যাগুলোর যোগফল, অনুপাত সংখ্যার যোগফল, যোগফল কত হয় বলেন তো? 7 + 3 = 10। তাহলে কেরোসিন কত? যে কেরোসিন হচ্ছে, কেরোসিন জীবনটাই কেরোসিন হয়ে গেল, জিন্দেগিটা কেরোসিন হয়ে গেল। কেরোসিন হচ্ছে 7/10 ইন্টু 7/10 ইন্টু কি হবে 60, কাটা 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 কত হবে বলেন তো? 6, 6 সাথে কত বলেন তো? 42, 6 সাথে 42। এখন আপনি পেট্রোল ওইভাবেও বের করতে পারেন, কিন্তু আপনি তো অস্থির স্টুডেন্ট তাই না, অস্থির ভাবে চিন্তা করতে হবে, এত প্যারা নেওয়ার টাইম নাই। 60 ছিল, 60-এর ভিতর 42 যদি আমার কেরোসিন হয়, পেট্রোল বাবাজি আমার 18। পেট্রোল কত? 18, অবশ্যই 18 হবে কারণ মিশ্রণ তো আর কিছু নাই। তো এখন বলছে কত লিটার পেট্রোল মিশালে আপনি কি মিশাবেন? পেট্রোল মিশাবেন। কি মিশাবেন? পেট্রোল মিশাবেন। আমি ধরি যে আমি 1 লিটার পেট্রোল মিশাবো, আমি ধরি যে আমি 1 লিটার পেট্রোল মিশাবো। আমি কিন্তু কার পরিমাণ চেঞ্জ করতেছি না, আমি কার পরিমাণ চেঞ্জ করতেছি না, আমি এইখানে কার পরিমাণ চেঞ্জ করব না, আমি কেরোসিনের পরিমাণ চেঞ্জ করব না, শুধু পেট্রোলের পরিমাণ চেঞ্জ করব। অর্থাৎ 42 যোগ 42 যোগ না 42 অনুপাত 18 প্লাস এক্স ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে আমাদের নতুন রেশিও, সেই রেশিওটার নাম কি? 3:7। সো আমরা যদি একটু জাস্ট খালি অঙ্ক করি, 42/18 প্লাস এক্স ইকুয়ালস টু 3/7, কাটাকাটি করলে কত হয়? 3 একে 3, 3 4 12। আর 7 14 কত একটু বলেন তো? 7 14 কত ঝটপট বলেন? 7 14 হচ্ছে, ঝটপট বলেন, নামতা পারতে হবে, নামতা পারতে হবে। 7 14 কত? 7 14 হচ্ছে আমাদের 98। 7 14 98। যদি 7 14 98 হয় তাহলে x ইকুয়ালস টু কত? 98 বিয়োগ 18 ইকুয়ালস টু কত? ওয়াও, আমরা অঙ্ক মেলার সুবাতাস পাচ্ছি। 80। দেখেন তো অপশনটা আছে কিনা, এবং দেখেন আপনাকে কতটুকু কনফিউজ করে। এই যে আপনি 98 আসছে না, এই দেখেন অপশনে 98 দেওয়া আছে। যদি একটুকু আবেগতাড়িত হয়ে যান, আবেগ যদি সামলাইতে না পারেন, তাহলে হয়তো আপনি এটা আনসার দিয়ে দিবেন, কিন্তু উত্তর হবে কত? 80 হবে আমাদের কারেক্ট আনসার। 80 হবে আমাদের কারেক্ট আনসার। দেখছেন বাংলা ইংলিশ মিশায়া আমি পুরো ধ্বংস করে ফেলতেছি। 80 হবে আমাদের কারেক্ট আনসার, বুঝতে পারছেন? আর আমার প্রবলেমটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে দুই ধরনের ম্যাথ একটু প্যারা হয়ে যায়, তাই না? আর আপনারা যথেষ্ট অ্যাডাল্ট, আপনারা এগুলো বুঝেন যে কোনটা 80 বলতেছি, কোনটা 40 বলতেছি। ওকে, কেমন লাগতেছে ক্লাস একটু কমেন্টে জানান, ঝটপট ঝটপট কমেন্টে জানান কেমন লাগতেছে ক্লাস, ক্লাস এনজয়েবল কিনা, শেয়ার করা যায় কিনা, শেয়ার করা যায় কিনা আপনারা বলেন। অনেকে বাহ কমেন্টাই তো হয়ে যাচ্ছে আমার কমেন্ট বক্স, ভালো লাগতেছে, অস্থির। আমাদের 9 নাম্বার প্রশ্ন, সেখানে আমাদের বলছে যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এটা অনেকভাবে অনেকে মনে রাখেন, অনেকভাবে সংখ্যা দ্বারা মনে রাখেন, এইগুলো মনে রাখেন। তো আমি আপনাদের একটা ছোট্ট মোবাইল নাম্বার শিখাই দিই, এই মোবাইল নাম্বারটা একটু মনে রাখবেন। মোবাইল নাম্বারটা কি আমার সাথে সাথে বলবেন, বলেন 44, বলছেন 44, বলেন 22, বলছেন 22,
বলবেন 3 to 2, লিখলেন 3 to 2, বলবেন 3 to 1, মানে 4 4 2 2 3 2 2 3 to 1, 4 4 2 2 3 2 2 3 to 1, 4 4 2 2 3 2 2 3 to 1। সবাই একটু কমেন্টে লিখে দেন তো মোবাইল নাম্বারটা। এটা আমার মোবাইল নাম্বার নয়, এটা মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার। এটা মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার। এটা পারলে আমরা অস্থিরভাবে অনেকগুলো জিনিস পাওয়া যায়। যেমন এখানে প্রথম 4 দ্বারা বোঝায় 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে। তাহলে বুঝুন তো এটা দ্বারা কি বোঝায়? 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা। এটা দ্বারা কি বোঝায়? 21 থেকে 30 পর্যন্ত আছে 2টা। এটা দ্বারা কি বোঝায়? 31 থেকে 40 পর্যন্ত আছে 2টা। এটা দ্বারা কি বোঝায়? যে আমাদের সেম ওয়েতে আপনারা লিখে যাবেন। তো আমরা বুঝতে পারতেছি 1 থেকে 100 পর্যন্ত আমি এভাবে ধাপে ধাপে বলে ফেলছি। মোবাইল নাম্বারটা কি? মোবাইল নাম্বারটা হচ্ছে 4422322321, 4422322321, 4422322321। একটু মনে রাখবেন। এবং আরেকটা জিনিস দেখবেন, এটা খুব সুন্দর প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4 4 8, 8 8 4 12, 12 3 15, 15 4 19, 19 আর 1 20 আর 5 25। আমরা সবাই জানি 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। এবং কত ভাগে কয়টা আছে? এখন বলেন তো আমার প্রশ্নটা কি বলছে? যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? স্যার 4টা, 4টা, 2টা। 4 আর 4 8, 8 আর 2 10। সুন্দরভাবে অস্থিরভাবে উত্তর মিলে গেল। দেখছেন কি চমৎকার দেখা গেল, উত্তরখানা মিলে গেল। কথা ঠিক কিনা বলেন? মোবাইল নাম্বারটা মনে রাখবেন, আমার মোবাইল নাম্বার না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার। পরবর্তী প্রবলেমে যাব। স্যার এটা খুব কমন এবং ইজি একটা প্রশ্ন, খুব কমন এবং ইজি একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে খুব প্রায়শই আসে বিভিন্ন পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। দুটি সংখ্যার গুণফল দেয়া আছে, লসাগু দেয়া আছে, গসাগু কত, অথবা গসাগু দেয়া আছে, লসাগু কত। সূত্র কিন্তু একটাই যে সংখ্যা দুটির গুণফল ইকুয়ালস টু হচ্ছে লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, এখানে আমরা লসাগু লিখে দেব। আমি উত্তরটা দেখা দিচ্ছি কারণ আমি জানি এটা আপনাদের করে দেওয়া লাগবে না। লসাগুই দেয়া থাকুক আর চাই গসাগুই দেয়া থাকুক, জাস্ট মোট সংখ্যাটাকে ভাগ করে দিবেন। এই যে গুণফল যেটা আছে, গুণফলকে ভাগ করে দিলে, একটা দ্বারা ভাগ করে দিলে উত্তর শেষ। এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 15 36/96। জাস্ট এটা যদি আপনারা বের করে ফেলেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন। উত্তর হবে 16। আপনারা চেক করে দেখে নেন, উত্তর হবে 16। আপনারা সবাই প্রশ্নটা পেরে গেছেন। যে প্রশ্নগুলো আমরা কমনলি পারি, সূত্র দিয়ে পারা যায়, সেগুলো নিয়ে আমরা বেশি ফুটেজ খাবো না। ঠিক আছে, তো চলে যায় আমাদের পরবর্তী প্রশ্নে, 11 নম্বর প্রশ্নে, যেখানে বলা হচ্ছে যে 0.1, 0.01, 0.001 এই টাইপের যে প্রশ্নগুলো আসে আমরা একটু লিখি। এই প্রশ্নটা অনেক ইজি ছিল, অন্যান্য প্রশ্নের থেকে এই প্রশ্নটা অনেক ইজি ছিল। আপনারা দেখলেই বুঝবেন 001 কেন ইজি ছিল। 0.2 ইন্টু 0. আপনারা যারা পারেন উত্তরটা একটু লিখে ফেলেন, ঝটপট কমেন্টে জানায় দেন যে এটার উত্তর কি হবে। একটু ঝটপট লিখে ফেলেন উত্তরগুলো কি হবে। দেখেন এইখানেও সিঙ্গেল পয়েন্ট, এইখানেও সিঙ্গেল পয়েন্ট, এখানে সিঙ্গেল পয়েন্ট, এখানে 2 ঘর আগে পয়েন্ট, 2 ঘর আগে পয়েন্ট, 3 ঘর আগে পয়েন্ট, 3 ঘর আগে পয়েন্ট। অর্থাৎ উপরে হবে 1 ইন্টু 1, নিচে হবে 2 ইন্টু 2, অর্থাৎ 1/8। শেষ। আমরা বেশি ফুটেজ খাবো না, এইসব ইজি ম্যাথে আমরা ফুটেজ খাবো না। আপনারা অনেকেই আমার আগে উত্তর দিয়ে ফেলছেন, অসাধারণ। থ্যাংক ইউ এভরিওয়ান। সরল সুদের হার, কথা বুঝবেন, সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ইংরেজি কি? কে বলতে পারবেন মূলধন ইংরেজি কি? একটু কমেন্টে জানান। মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। অনেকে ক্যাপিটাল বলছেন, আসলে মূলধন আমরা ক্যাপিটাল বলি না, মূলধনকে আমরা প্রিন্সিপালও বলি। তার জন্য কিন্তু আমরা বলি কি, যে ধরি আসল ইকুয়ালস টু বা মূলধন ইকুয়ালস টু পি, এরকম বলি। তা আমরা এখানে করব কি, আমরা ধরে নিব মূলধন হচ্ছে আমাদের 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সো আমরা মূলধন কত ধরবো একটু বলেন তো, মূলধন কত ধরবো? আমরা সুদ প্লাস আসল ধরে নিব। সুদ আসল, মূলধন আমরা ধরবো পি, তাহলে সুদ আসল কত? সুদ ও আসল কত? আসল কত? মূলধনের
মূলধনের 3 গুণ অর্থাৎ 3p। তাহলে বলেন তো কি হবে, উত্তর বলেন কি হবে, ঝটপট বলেন কি হবে, 3p। তাহলে সুদ কত, সুদ কত, যে 3p মাইনাস p অর্থাৎ 2p। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই হয়, I equals to p and r, p for principal and for time and r for rate of interest। I হচ্ছে ইন্টারেস্ট। সো আমরা এখান থেকে কি বের করব, আমরা এখান থেকে কি বের করব, আমাদের কি বলছে, শতকরা কত হার, হার বলছে তোমাকে, আপনাদের হার কালা করতে বলছে, হার কালা করতে বলছে, তাই হার হচ্ছে I বাই pn। তো আমি মাঝে মাঝে, আমার এখানে অনেকেই সমবয়সী আছেন, অনেকে বড় আছেন, তো মাঝে মাঝে আপনি তুমি এসে যাচ্ছে, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আয়ের মান কত, 2p, আই কে 2p পরিয়ে দেন, পি কে p পরিয়ে দেন, আর m কত ছিল আমাদের, n এর মান কত ছিল, n হচ্ছে 8, n হচ্ছে 8, pp ক্যান্সেল আউট, এইটা ক্যান্সেল আউট, 1/4 ক্যান্সেল আউট। আমরা জানি পার্সেন্টেজ লেখার জন্য কি লিখতে হয়, পার্সেন্টেজ লেখার জন্য একটা এক্সট্রা 100 গুণ করতে হয় পার্সেন্টেজে আসার জন্য, অর্থাৎ 4 25 100, 25 ইজ দ্য কারেক্ট আনসার, 25% ইজ দ্য আনসার। জান আপনাদের জন্য 25% লেস, বুঝতে পারছি। সো চলে যায় আমাদের পরবর্তী প্রশ্নে। এটা নিয়ে আমাদের বেশি ফুটেজ নেই, না ফুটেজ খাওয়ার কিছু আছে, আপনারা আমাকে বলবেন কার কার কনফিউশন আছে। তো এই সলভ দেখার পরে বলতেছে কনফিউশন নাই, পি দ্বারা কাটাকাটি, আর হ্যাঁ 2 দ্বারা 8 কে কাটলে তো কত হয়, 2 দ্বারা 8 কে কাটলে কত হয়, 4ই হয়। আবার সে আমার বাংলিশ সমস্যা এসে গেছে, সমস্যা নেই, আপনারা একটু বুঝে নেবেন, কথাগুলো ফলো করেন, ফোকাসড থাকেন, ঠিক আছে, ফোকাস থাকেন, ভালো হবে। ক্লিয়ার, ক্লিয়ার, গুড। দেন আসেন, ও মাই গড, আমার পার্সোনাল ফেভারিট, একটা পার্সোনাল ফেভারিট ম্যাথ। একটা সময় আমি নিজেও এই ম্যাথটা নিয়ে কিছু বুঝতেছিলাম না, আমার মাথার উপর যাইতেছিল এই ম্যাথটা, তো তখন আমি একটা জিনিস একটু খুব ভালোভাবে বুঝছিলাম, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ মূল্য বা ব্যয় বৃদ্ধি পেল না, ওই পরিবার শতকরা কত খরচ কমিয়েছিল। তো দেখেন 25% বৃদ্ধিতে মনে করি যে আমাদের খরচ হয় 100 টাকা, ওই ফ্যামিলিতে খরচ হয় 100 টাকা, 100 টাকা কি নর্মাল খরচ, প্রতি মাসে চিনি বাবদ খরচ হয় 100 টাকা। এখন 25% বৃদ্ধিতে খরচ কত হয়ে গেছে, ওই চিনির দাম 100 টাকার চিনির দাম কত হয়ে গেছে, 25% বৃদ্ধিতে 100 টাকার চিনি পাবেন এখন শুধুমাত্র 125 টাকায়। তার মানে আপনাকে 125 টাকায় খরচ কমাতে হবে কত, 125 টাকায় খরচ কমাতে হবে 25 টাকা, অবশ্যই 125 টাকায় কমাতে হবে 25 টাকা। 1 টাকায় কমাতে হবে কত, যে স্যার 25/125, এন্ড দেন দেখেন 100 টাকায়, কারণ আমাদের তো মূল খরচ কত ধরছিলাম 100 টাকা, 100 টাকায় কত কমাইতে হবে। আপনারা এখানে কাটাকাটি করে নিতে পারেন, যে 1 আর 5 25 125, 5 25 125, তো 100 টাকায় কত হবে, যে 1 ইন্টু 100/5, অর্থাৎ অস্থিরভাবে 20% কমাতে হবে, শতকরা 20% কমাইছিল ওই ফ্যামিলি। অস্থির একটা অঙ্ক, অস্থির। এই অঙ্কটার জন্য হলো আপনাদের লাইভটা শেয়ার করা উচিত, এই অঙ্কটার জন্য হলো আপনাদের লাইভটা শেয়ার করা উচিত। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, খুব সুন্দর। আপনারা যদি প্রবলেম থাকে এই টাইপের প্রবলেমগুলো আবার একটু দেখে নেবেন বারবার, আর নোট করতেছেন তো নোটগুলো কিন্তু অবশ্যই সাবমিট করবেন আমার কাছে যাতে পৌঁছায়, যে একটা পাগলার ক্লাস করছিলাম, ক্লাসে এরকম এরকম চিল্লা ফাল্লা করছিল, কতক্ষণ লাফাইলো, ওই পাগলার নোটগুলো একটু দিতে হবে। ওকে, নেক্সট 14 নাম্বার প্রশ্ন। এটা হাস্যকর, এটা হাস্যকর অঙ্ক একটা, ঠিক আছে, পুরাই হাস্যকর। আপনি যদি ভালো করে বুঝেন যে এটা আপনার কোন সূত্র মিন করতেছে, তারা করছে কি আপনার সাথে লুকোচুরি খেলছে, যে এক্সটা আগে না দিয়ে এক্সটা পরে দিছে। তো এটা যদি এক্স প্লাস এ হইতো তাহলে কি চমৎকার হইতো বলেন, a plus b into a minus b equals to a square minus b square। তার মানে a এর মান কত, a এর মান কত, স্যার ডাইনে বায়ে না তাকায় আগে 1 নাম্বার অপশন দেখেন 5, গুল্লি মাইরা দেন মিয়া, উত্তর শেষ। বুঝছি তো, অনেক ইজি একটা ম্যাথ ছিল এটা, এগুলো আমাদের স্ট্রাইক রেট বাড়ানোর মতো ম্যাথ। 1 নাম্বার আনসার দেন দেখি। এটা 9-10 এর একটা ম্যাথ, এবং এইটাও আছে ম্যাথটা, যে a plus b plus c equals to 0 হলে একুব প্লাস বেকুব প্লাস সেকুবের মান কত। একুব বেকুব সেকুব রেনে আমাদের কাজ। তো চলেন কোনো কথা না বলে ডাইনে বায়ে না তাকায়া a plus b equals to কত, মাইনাস c। কেমনে, এই যে c আছে
ওই সি কে আমি ডান পাশে নিয়ে গেছি, তার জন্য a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি হয়ে গেছে। উভয় পক্ষে ঘাটটা ধরে কিউব করে দেন, কিউব 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 কিউব, কি হয় a প্লাস বি হোল কিউবের সূত্র আশা করি আপনাদের জিজ্ঞাসা করতে পারেন না, আপনারা পারেন। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি মাইনাস সি কিউব। একটু ভালো করে খেয়াল করবেন, a প্লাস বি এর মান কত ছিল মাইনাস সি, ট্যান বসায়া আর সি কিউবের বাম পাশে নিয়ে এসে পড়েন, বিচার দিমু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, a প্লাস বি এর মান ছিল মাইনাস সি প্লাস সি কিউব ইকুয়ালস টু 0। এই পাশে মাইনাস আসে, ওই পাশে মাইনাস যদি এই পাশে চলে যায় কি হবে, কি হবে প্লাস 3abc। এত ফুটেজ করার কিচ্ছু দরকার নাই, উত্তর শেষ, ডিঙ্কা চিকা, বুঝছি না বুঝি নাই বলেন, কমেন্ট করেন। এত অস্থির অস্থির ম্যাথ করাইতেছে আপনাদের, আপনারা এই লাইফে শেয়ার করবেন না, সেটা কি হয়, এ আমি বিশ্বাস করতে পারি না, এ আমি মেনে নিতে পারি না। ওকে, আজকে দিন আমাদের লাস্ট ম্যাথ, 10তম বিসিএস এর লাস্ট ম্যাথ, এবং এটাও একটা নিম্নমানের প্রশ্ন। যদি হালকার উপর ঝাপসা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এই প্রশ্নটা বলবেন কি 1 তুরি 2 তুরি 3 তুরি, উত্তর শেষ। আনসার দেন দেখি কত হবে, আনসার দেন কত হবে, ঝটপট ঝটপট ঝটপট, জাতি আনসার চায়, আনসার চায়। বলছে একটি কোণ, ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হবে, একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হবে, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ না হয়ে পারেই না, সেটা সমকোণী ত্রিভুজ না হয়ে পারেই না। এটা 90 ডিগ্রি, এটা x, আর এটা যদি y হয়, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে x প্লাস y ইকুয়ালস টু কত হবে, x প্লাস y ইকুয়ালস টু 90 ডিগ্রি হতে হবে। তা না হলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না। এখন x এর মান 30, y এর মান 60 হইতে পারে, x এর মান 45, y এর মান 45 হইতে পারে, যা খুশি হইতে পারে। সো এই ছিল আজকে আমার ক্লাস। কেমন লাগলো ক্লাসটা, সবাইকে একটা ঝাঁকানাকা রিভিউ দিয়ে দিবেন যে এই পাগলার ক্লাস করতে হবে, এই পাগলার লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে, সেই অস্থিরতা দেখায়, ব্লা 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 ব্লা। ভালো থাকেন, সুস্থ থাকেন। সো প্রিয় সহযোদ্ধারা, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। লাস্ট মিনিট আপনাদের সময় দিতেছি, আপনারা একটু কমেন্ট করে জানায় দেন যে কি কি প্রবলেমগুলো আছে, কি কি প্রবলেমগুলো ফেস করতেছেন, তারপরেও আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমি কমেন্ট সেকশনে থাকবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। সো প্রিয় সহযোদ্ধারা, আজকে এই পর্যন্তই, টাটা।